আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের সাথে কথা বলতে আসলাম। আসলে আমার ক্ষুদ্র জ্ঞান ও বুদ্ধিতে যতটুকু বুঝি দেশের সাম্প্রতিক প্রেক্ষাপট সম্পর্কে, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। বর্তমান যে ইস্যুগুলো দেখা গেছে, কিছুদিন আগে আওয়ামী লীগ নিষিদ্ধ করছে অবৈধ ইউনূস সরকার, এবং তার সাথে পরপরই যে ইস্যুটা আসলো করিডোর। আরাকান আর্মিকে করিডোর দিচ্ছে বাংলাদেশ, এরকম একটা ইস্যু আসলো, এবং চট্টগ্রাম বন্দর বৈদেশিক হাতে ছেড়ে দিচ্ছে। এই ইস্যু আছে। তাছাড়া আছে সাম্প্রতিক সময়ে ডক্টর ইউনূস কি পদত্যাগ করছেন কিনা, এবং হঠাৎ করে এই কথাটি আসলো কেন, ডক্টর ইউনূস পদত্যাগ করতে চান কিংবা পদত্যাগ করছেন অথবা পদত্যাগ করবেন না, এমন প্রশ্ন আসলো কেন। আসলে যে বিষয়টা নিয়ে আমি কথা বলি, প্রথমে হচ্ছে ডক্টর ইউনূসের বিষয়টাই কথা বলি, কেন তিনি পদত্যাগ করতে চান এবং কেন তিনি পদত্যাগ করবেন অথবা করবেন না। বিষয়টা হচ্ছে, এই ইস্যুটা নিয়ে কথা বললে আপনারা আগের দুইটা ইস্যু বুঝে যাবেন কেন ডক্টর ইউনূস পদত্যাগ করতে চান। যে জুলাই আগস্টে যে নাশকতা ঘটেছে আমাদের দেশে, সরকার উৎখাত হয়েছে, এটার পিছনে কিন্তু শুধুমাত্র যে আমাদের দেশের যে কথিত কোঠা আন্দোলন কাজ করছে, জিনিসটা এমন না। সেই শুরু থেকে, যখন বাংলাদেশ নামক রাষ্ট্রটা জন্ম নিবে, তখন থেকেই কিন্তু বিশ্বের একটা পরাশক্তি বাংলাদেশ রাষ্ট্রের বিরোধিতা করছে, এবং বাংলাদেশ রাষ্ট্রের বিরোধিতা করে পাকিস্তানের সাহায্য সহযোগিতা করছে, এবং পাকিস্তানের পক্ষে যুদ্ধ করার জন্য তারা কিন্তু নৌবাহিনীকেও পাঠিয়েছিল। কিন্তু যাই হোক, আমাদের যে বন্ধু রাষ্ট্র রাশিয়ার হস্তক্ষেপে এবং আম, ভারতের সহযোগিতায় সেই সময় তারা তেমন একটা কাজে আসতে পারে নাই কিংবা সফল হতে পারে নাই। পরবর্তীতে বঙ্গবন্ধুর কাছে কিন্তু ওই সময়ই চাওয়া হয়েছিল যে আপনি আপনাদের সেন্ট মার্টিন দ্বীপটা আমাদেরকে দিয়ে দিন। সেন্ট মার্টিন দ্বীপে আমরা একটা ঘাঁটি করতে চাই, এটা আপনি 100 বছরের জন্য আমাদের কাছে ইজারা দেন, তাহলে বাংলাদেশ স্বাধীন হবে, বাংলাদেশ স্বাধীনতা পাবে। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু সেই প্রস্তাবে তাদের রাজি হয় নাই, এবং তিনি যখন সরকার গঠন করেন, সেই সময়েও সেই পরাশক্তি তাকে সাহায্য সহযোগিতা করতে চেয়েছে, কিন্তু বদলে সেই সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছে। কিন্তু সেন্ট মার্টিন দ্বীপ তখন কিন্তু আমাদের বঙ্গবন্ধু দিতে রাজি হন না, যার কারণে দেশি বিদেশি ষড়যন্ত্রের তাকে সপরিবারে নিহত হতে হয়। এবং পরবর্তীতে যে স্বৈরশাসক জিয়াউর রহমান ক্ষমতায় আসে, এবং ক্ষমতায় আসে তিনি ম্যান্ডেট দিয়ে আসে যে তিনি আন্তর্জাতিক যে প্রস্তাবগুলো এগুলো মেনে নিবে এবং মেনে চলবে। কিন্তু পরবর্তীতে যেটা দেখা যায়, জিয়াউর রহমানও কিন্তু কথা রাখে না, এবং কথা না রাখার কারণে একটি কথিত সামরিক অভ্যুত্থানে জিয়ারও কিন্তু পতন ঘটে, অথবা জিয়াউর রহমানকে হত্যা করা হয়। এবং পরবর্তী স্বৈরশাসক জেনারেল এরশাদের কাছেও করিডোর চেয়েছে সেই পরাশক্তি, এবং করিডোর বলতে সেন্ট মার্টিন দ্বীপে একটা ঘাঁটি করতে চেয়েছে, তারা ইজারা চেয়েছে। কিন্তু জেনারেল এরশাদও এটা দিতে রাজি হয় নাই, যার কারণে জেনারেল এরশাদেরও পতন ঘটে। এবং এটার পরে কিন্তু 111 আসে। 111 আসে কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে, এবং সেই সময়েও যে কথিত সংস্কার বিষয়টা কিন্তু ব্যাপকভাবে আলোচনা হয়। যারা ওই সময়ে যারা বড় আর কি বুঝতেন বিষয়গুলো, রাজনৈতিক বিষয়গুলো বুঝতেন কিংবা বয়স হয়েছিল বোঝার মতো, এবং যারা ওই সময় রাজনৈতিক প্রেক্ষাপট দেখেছেন, তারা কিন্তু জানেন এই সেই সংস্কার ইস্যু নিয়েই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছিল, যে জেনারেল মহিউদ্দিন এবং আমাদের যে সেই সময় প্রধান উপদেষ্টা ছিল ফখরুদ্দিন, তারাও কিন্তু এই কথিত সংস্কার ঘুরছেন। কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল, তাদের বিদেশি প্রভুরা চাইছিল যে একটা দ্বীপের ইজারা, সেন্ট মার্টিন দ্বীপের ইজারা। কিন্তু তারাও তখন যখন এটা দিতে ব্যর্থ হয়, তাদেরও অবসান ঘটে তাদের শাসনের, এবং পরবর্তীতে বিপুল ভোটে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠিত হয়, এবং বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গত 16 বছর বাংলাদেশের নেতৃত্ব দেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যেতে থাকে। কিন্তু এই প্রস্তাবটা কিন্তু সেই 17 সাল থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবার আসা শুরু করে। 17 সালে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আবার প্রস্তাব আসে যে আপনি যদি আবার ক্ষমতায় আসতে চান, নির্বাচনে জয়ী হতে চান, তাহলে আমাদেরকে সেন্ট মার্টিন দ্বীপটা দিন।
কিন্তু বঙ্গবন্ধু কন্যা তো আর দেশের ক্ষমতায় আসার জন্য দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিতে পারেন না তিনি, তখন কিন্তু না করে দেন। যার কারণে সেই তখন থেকেই কিন্তু একটা মহল এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল যে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যায়। বিভিন্নভাবে দেশে বিদেশে ষড়যন্ত্র চলতে থাকে। আর একটা কথা বলা উচিত, সেই 91 সাল থেকেই কিন্তু ওই পরাশক্তির একজন দোসর ছিল বাংলাদেশে বড় মাপের, সেটা হচ্ছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস কিন্তু 91 সালে দল গঠন করার চেষ্টা করেছে এবং 2007 সালেও কিন্তু ডক্টর ইউনূস দল গঠন করে এবং তার বিদেশি বন্ধু বা দোসর যাই বলুন, তারা চেয়েছে ডক্টর ইউনূসকে ক্ষমতায় আনতে, কিন্তু বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার কারণে ডক্টর ইউনূস সেই সময় সফল হতে পারেন না। তিনি কান ধরে বলেন যে তিনি আর রাজনৈতিক দল করবেন না, তিনি রাজনীতি করবেন না। কিন্তু সাম্প্রতিক সময়ে বলতে 2024 সালে মাঝামাঝি যখন হচ্ছে কোটা আন্দোলন শুরু হয়, এই কোটা আন্দোলনটা কিন্তু একদিন দুই দিনে শুরু হয়নি। কোটা কিন্তু 2018 সালে একবার চেষ্টা করা হয়েছিল এই একই ষড়যন্ত্রে। কোটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তখন কোটা উঠিয়ে নেন সংসদের মাধ্যমে। হঠাৎ করে 2024 সালে এই কোঠার বিলোপের পক্ষে কিন্তু আবার একটা আন্দোলন শুরু করে তারা জুন থেকে। কিন্তু এই কোটা কিন্তু তার আগে কোথাও কোনো চাকরির সে কার্যকর ছিল না। তারপরেও কেন এই আন্দোলন? এই আন্দোলনটা ছিল একটা ইস্যু তৈরি করা। এই ইস্যু তৈরি করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করা। এর আগে ডোনাল্ড লু আসেন। ডোনাল্ড লু এসে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেন যে হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপটাকে তাদেরকে ইজারা দিতে। মাননীয় প্রধানমন্ত্রী যখন তাদের প্রস্তাবে সায় না দেন, তখন থেকে এই ষড়যন্ত্রগুলো কিন্তু ঘনীভূত হতে থাকে। আপনারা জানবেন 2023 সালে ডিসেম্বরে, সরি 23 সাল অথবা 22 সাল, সালটা আমার মনে নাই, 23 সাল অথবা 22 সাল ডিসেম্বরে বাংলা ভিশন একটা প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বাংলাদেশ ভিশন প্রতিবেদনটা এইভাবে বলে যে হচ্ছে রাশিয়া বাংলাদেশকে সতর্ক করেছে আরব বসন্তের মতো বাংলাদেশে একটা বসন্ত ক্রিয়েট করে শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে পারে। ওই সময় ওই রিপোর্টটা যারা দেখছেন, পরবর্তীতে ইউটিউবে আছে, বাংলা ভিশনের ওই রিপোর্টটা দেখে নিতে পারেন আপনারা। ওই রিপোর্টে কিন্তু বিস্তারিত বলা আছে কিভাবে শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হবে, একদম আরব বসন্তের মতো। আরব বসন্ত কিভাবে হয়েছিল সেটা মিশরের যে বিষয়টা, সেটা আপনারা যদি জানেন কিংবা ওই সময় দেখে থাকেন, পড়ে থাকেন, তো বুঝতে পারবেন ঠিক একই কায়দায় শেখ হাসিনা সরকারের পতন করা হয়েছে। তো শেখ হাসিনা সরকারের পতন ঘটলো কিভাবে? একটা আন্দোলনে। বাইরের প্রেক্ষাপট তো আপনারা জানেন, দেখছেন যে কোটা আন্দোলন হয়। কোটা আন্দোলন দমানোর জন্য পুলিশ গুলি চালায়, কথিত গুলি চালায়, যেটা রাবার বুলেট চালাক, গুলি চালাক, টিয়ারশেল চালাক, যেটাই চালাক, এতে হচ্ছে কিছু ছাত্র নিহত হয়। পরবর্তীতে হচ্ছে সেনা বাহিনীর একটা কনফারেন্সে সেনাপ্রধান 3 তারিখে বলেন যে ছাত্রদের আহ, বিপক্ষে কোনো গুলি ছুড়বে না, এবং পরবর্তীতে 5 তারিখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এটা সবাই জানেন, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার কিছু নাই। কিন্তু এই পতন ঘটার পরপরই 8 তারিখ নতুন সরকার গঠিত হয় এবং নতুন সরকারের ছাত্র প্রতিনিধিরা ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করে। বাংলাদেশে কি আর কোনো মানুষ ছিল না? বাংলাদেশে কি আর কোনো বুঝতার লোক ছিল না যারা সরকার চালাইতে পারে? ডক্টর ইউনূসকে কেন বিদেশ থেকে এনে সরকারের প্রধান করা হলো? এর পিছনে কি কারণ ছিল? আপনারা কি অবাক হন নাই কেউ যে কেন হঠাৎ করে ডক্টর ইউনূস আসলো? ডক্টর ইউনূসকে নিয়ে আসা হলো, কি বলা হলো যে সার্জিস আলম যে সমন্বয়ক ছিল ওই সময়, সে বললো যে আমরা নতুন সরকার চাই, আমরা সে সামরিক শাসন কিংবা রাষ্ট্রপতির শাসন চাই না, এই ডক্টর ইউনূস ব্যতীত অন্য কেউ প্রধান উপদেষ্টার দায়িত্ব বা সরকার প্রধান হলে আমরা মেনে নেব না। এইভাবে কিন্তু বলতে থাকে। কারণ এটা ছিল, ডক্টর ইউনূস কিন্তু ওই যে আমেরিকাতে হচ্ছে আপনার ক্লিনটন ফাউন্ডেশনের অনুষ্ঠানে বলছে যে এই আন্দোলন কিন্তু একদিন দুই দিন হয়নি, এটা একটা মেটিকুলাস ডিজাইন আন্দোলন, এবং মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হয়। তো এটাই ছিল মূল বিষয়, যে ডক্টর ইউনূসই ছিল মাস্টার মাইন্ড এই প্ল্যানের। যদিও তিনি আরেকজনকে মাস্টার মাইন্ড বলছেন, তিনি মাস্টার মাইন্ড নন। ডক্টর ইউনূস এবং তার বন্ধু আমেরিকার সিআইএ ডিপ স্টেট ছিল এই প্ল্যানের মেকার, এবং তারাই ছিল পুরো গেম চেঞ্জার। তো ডক্টর ইউনূসকে
তারা দেশে আনে, দেশে আনানোর পরে তাকে ক্ষমতা দিয়ে আসে দেন। কিন্তু ডক্টর ইউনূস যে রাষ্ট্রপ্রধান হবে, তার যে খায়েশ ছিল রাষ্ট্রপ্রধান হওয়ার, এটা নিজের ভিতরে না থাকলে তো আমেরিকা ডক্টর ইউনূসকে ডেকে বলেনি তুমি রাষ্ট্রপ্রধান হয়ে যাও, তুমি ক্ষমতা নিয়ে নাও, তুমি দল গঠন করো। এটা ডক্টর ইউনূসের উচ্চাভিলাষী আকাঙ্ক্ষা এবং লোভ থেকে যেমন উদয় হয়েছিল, তেমন আমেরিকাও বুঝে নিয়েছিল যে এই লোকটাকে আমরা কাজে লাগাইতে পারি। যেমন ইউসুফ মালালা আছে, একটা মেয়েকে দেখবেন, ইউসুফ মালালাকে কিন্তু আমেরিকা এখন থেকে ট্রেনিং করে, তাকে নোবেল দিয়েছে পাকিস্তানের। এবং ইউসুফ মালালাকেও দেখবেন একসময় আমেরিকা ইউসুফ মালালাকে নিয়ে খেলাধুলা করবে। তো যাই হোক, ডক্টর ইউনূসকে তো আর আমেরিকা শুধু শুধু ক্ষমতা এনে দিয়ে আমেরিকার কি লাভ? আমেরিকা তো লাভ ছাড়া তো আমেরিকা এক পাও নড়ে না, এটা সবাই জানে। শুধু শুধু ডক্টর ইউনূস যে হিলারি ক্লিন্টনের বন্ধু এই জন্য ক্ষমতা এনে দিতে হবে, বিষয়টা কিন্তু তা না। এই ডিসিশনটাই আমেরিকার পররাষ্ট্রনীতিতেই আছে, ডক্টর ইউনূসকে যেভাবেই হোক ক্ষমতায় আনতে হবে। কেন আনতে হবে? ডক্টর ইউনূস তাদেরকে কথা দিয়েছে, ডক্টর ইউনূস যদি ক্ষমতা আসতে পারে কিংবা ক্ষমতার প্রধান হতে পারে, তাহলে তারা যেটা চাচ্ছে যে হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপটা তাদেরকে ইজারা দেওয়ার, সেটা তিনি দিয়ে দিবেন। তো এই চুক্তি ছাড়াও ডক্টর ইউনূস আরও কি কি চুক্তি করে এসেছেন তিনিই ভালো বলতে পারবেন। যে করিডোর যে বিষয়টা, এটাও তো এখন পরিষ্কার। আর যে চট্টগ্রাম বিমানবন্দর, চট্টগ্রাম বন্দর, সরি বিমানবন্দর না, চট্টগ্রাম পোর্ট, সমুদ্র বন্দর, চট্টগ্রাম সমুদ্র বন্দরটা বিদেশিদের দেওয়ার কথা বলছে। যে কোম্পানিকে ডক্টর ইউনূস এবং তার সরকার দিতে চাচ্ছেন বা ঘোষণা দিয়েছেন দিবেন বা চুক্তি করেছেন, এই কোম্পানিটি হচ্ছে একটি দুবাই ভিত্তিক কোম্পানি। কিন্তু এই কোম্পানিটা পরিচালিত হয় আমেরিকান নেভির মাধ্যমে। আমেরিকান যে নৌবাহিনী আছে তারা এই কোম্পানিটি পরিচালনা করে থাকে। তো এই কোম্পানিটাকে কেন দিতে হবে একটা বন্দর? একটা, আপনারা জানেন বাংলাদেশে সরকার যদি একটা ভবনেও কাজ করায়, কি একটা ভবন কি একটা কোনো কিছু সিকিউরিটি পারপোজ বলেন, কোনো লোক নিয়োগ বলেন, বেসরকারি খাতে কোনো কিছু দিতে চাই, সেখানে কিন্তু টেন্ডার হয়। কিন্তু চট্টগ্রাম বন্দরটা কিন্তু কোনো প্রকার টেন্ডার ছাড়া, কোনো প্রকার বিজ্ঞপ্তি ছাড়াই চুক্তি করে ফেলেছেন ডক্টর ইউনূস যে বিদেশিদের দিতে হবে, এবং ওই কোম্পানিকেই দিতে হবে যেটা দুবাই ভিত্তিক কোম্পানি এবং আমেরিকান নেভি পরিচালনা করে ওই কোম্পানিটাকে। কারণ তার চুক্তি করা ছিল আগেই যে তিনি ক্ষমতায় আসতে পারলে কি কি দিবেন, কি কি আমেরিকাকে দিবেন। করিডোর, করিডোর কেন চাই আমেরিকা? আপনারা যাদের বাড়ি পার্বত্য চট্টগ্রাম এবং বিশেষ করে বান্দরবন, রাঙ্গামাটি এই অঞ্চলে, ওইখানে কিছু জনগোষ্ঠী আছে আদিবাসী। তাদের ভিতরে কিছু লোক, কিছু বিদেশি লোক এনজিওর মাধ্যমে এই দেশে আসছে বিভিন্ন সামাজিক কার্যক্রম, ত্রাণ কার্যক্রম এবং সমাজসেবামূলক কার্যকলাপ চালাতে আমেরিকা থেকে আসছে, এবং পশ্চিমা দেশগুলো থেকে বেশিরভাগ এনজিও বা সংগঠনের লোকজন আসছে। তারা কিন্তু শুধুমাত্র যে এনজিওর কাজ চালায় ওইখানে না, তারা ওইখানে বিশেষ দুটি ধর্মের প্রচারণা করে, একটি হচ্ছে খ্রিস্টান ধর্ম, একটি হচ্ছে ইহুদি ধর্ম। এবং আপনারা জেনে অবাক হবেন, শুধু খ্রিস্টান ধর্ম নয়, ওখানে ইহুদি ধর্মে দীক্ষিত হওয়া দুটি গ্রাম আছে, যে দুটি গ্রামের ম্যাক্সিমাম 80% লোক হচ্ছে ইহুদি ধর্মে দীক্ষিত, এবং সেই ধর্মটা তারা হচ্ছে অন্য একটা নামে চালায়। যেমন করোনা গেছে যখন, করোনার সময় কিন্তু তাদের যে ধর্মগ্রন্থ আছে, করোনার সামগ্রীর সাথে, প্যাকেটের সাথে যে করোনার ভিতরে যে সাহায্য সহযোগিতা বিলায় তারা, ওর ভিতরে তাদের ধর্মগ্রন্থ ওদের ভাষায়, কি ওদের ভাষায় বলতে আমাদের যে আদিবাসীদের যে ভাষায় আছে, লিখিত ভাষা থাকলে লিখিত ভাষায়, অথবা বাংলা ভাষায়, নাকি ওইখানে কফি, বাংলা ভাষায় সম্ভবত, ওদের লিখিত ভাষায় না বাংলা ভাষায় বিভিন্ন কফি তারা বিতরণ করেছেন। এবং তাছাড়া তাদেরকে ওই ধর্মে ডাইভার্ট করার জন্য বিভিন্ন প্রলোভন দেখায়, প্রলোভনের মাধ্যমে অনেককে তাদের দেশে নিয়ে যায়, যারা মোটামুটি শিক্ষিত, পড়াশোনার করানোর কথা বলে বিভিন্নভাবে নিয়ে যায়। আর মায়ানমারের যে বিষয়টা, মায়ানমারে কিন্তু ওই আমাদের যে পার্বত্য চট্টগ্রাম ঘেঁষা মায়ানমারের যে বর্ডার আছে, ওই মায়ানমারে কিন্তু মায়ানমারে যে আর্মি, মায়ানমার আর্মি কিন্তু মায়ানমারের যে প্রধানমন্ত্রী ছিল তখন অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করে
যেসব কারণ দেখায় যে সে হচ্ছে দেশদ্রোহী, বৈদেশিক বিভিন্ন ষড়যন্ত্রের সাথে লিপ্ত। আং সান সু চিও কিন্তু নোবেল পুরস্কার প্রাপ্ত ছিল। আমেরিকা আমেরিকা একটা ভালো বন্ধু ছিল অং সান সু চি। অং সান সু চি অ্যারেস্ট হওয়ার পরে কিন্তু আমেরিকা তার পক্ষে অনেক বিবৃতি দিয়েছে। যখন অং সান সু চি প্রধানমন্ত্রী ছিল তাকে নিয়ে আমেরিকা খুব মাতামাতি করছে। আর নোবেল পুরস্কারটা আমেরিকার তোষণকারী যারা থাকে তাদেরকে সাধারণত দেয়া হয় এখনকার যুগে। আগের কথাটা জানি না। এখন যারা আমেরিকাকে ভালো চাটতে পারবে, পশ্চিমাদের চাটতে পারছে, পশ্চিমাদের এজেন্ডা সার্ভ করতে পারবে, তাদেরকেই কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়। মিয়ানমার সেনাবাহিনী যখন এটা বুঝতে পারে তখন কিন্তু অং সান সু চিকে গৃহবন্দী করে এবং তার সরকার ভেঙে দেন এবং তারা রাষ্ট্র ক্ষমতা নিয়ে নেন। এরপরে শুরু হয় আর একটা নতুন খেলা, সেটা হচ্ছে মিয়ানমারের গৃহযুদ্ধ। এখানে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে মিয়ানমারের বিপক্ষে আরাকান রাজ্যের, বিশেষ করে আরাকান রাজ্যের একটা জনগোষ্ঠীকে বিভিন্ন ইস্যুতে মিয়ানমারের যে সামরিক বাহিনী আছে তাদের বিপক্ষে খেপিয়ে দেওয়া হয় এবং তাদের বিপক্ষে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয় আরাকান জনগোষ্ঠী। এবং আরাকানের বৌদ্ধ যারা আছে তারা ওই সময় কিন্তু যুদ্ধ শুরুর প্রাথমিক পর্যায়ে নির্যাতন শুরু করে হচ্ছে মুসলমানদের উপর, অর্থাৎ যে আরাকান রাজ্যে বসবাসকারী রোহিঙ্গাদের উপর। তো এই রোহিঙ্গারা তখন হচ্ছে দলে দলে আসার চেষ্টা করে বাংলাদেশে। প্রথমে তাদেরকে কিছু প্রবেশ ঘটে, কিছু আটকিয়ে দেয়। পরবর্তীতে মানবতার কারণেই বলেন, বাংলাদেশের ইসলাম মিক যেগুলো দল আছে, আমাদের মৌলবী হুজুর যারা আছে তারাও দাবি তোলে ওরা মুসলমান, ওরা কেন বর্ডারে মারা যাবে, তাদেরকে আশ্রয় দেওয়া হোক। এবং জাতিসংঘেরও একটা চাপ ছিল এবং মানবিকতার খাতিরে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এদেরকে আশ্রয় দেন, 10 লাখ মতো রোহিঙ্গাকে আশ্রয় দেন এবং তারা কিন্তু ওই কক্সবাজার এলাকাটাতে বসবাস করছে দীর্ঘদিন যাবৎ। তো এই অঞ্চলটাকে ঘিরে তাদের কিন্তু একটা বৃহৎ পরিকল্পনা আছে। এই রোহিঙ্গাদের এই দেশে আশ্রয় বলুন, আর হচ্ছে মায়ানমারের গৃহযুদ্ধে মায়ানমারের যে বিদ্রোহী সশস্ত্র সংগঠনগুলো আছে এদেরকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করে আমেরিকা। আমেরিকা এবং ইসরায়েল আমেরিকা এবং ইসরায়েল প্রত্যক্ষভাবে তাদেরকে সহযোগিতা করে আসছে। এখন যে বিষয়টা হচ্ছে, আমেরিকা, ইসরায়েল মিয়ানমারের যে সরকার আছে তাদেরকে উৎখাত করতে চায়, এই জন্য সহযোগিতা করে আসে। তো তাদেরকে ভালোভাবে সহযোগিতা করার জন্য একটা ভূমি দরকার। তা মায়ানমারের সীমান্তের সাথে কারা আছে এই আরাকান রাজ্যে? চীন, ভারত এবং বাংলাদেশ। তা ভারত এবং চীন দিয়ে কোনোভাবেই সম্ভব না, তারা জানে আমেরিকা, ভারত কোনোভাবেই আমেরিকার এই প্রস্তাবে রাজি রাজি হবে না। তাছাড়া ভারতের যে সেভেন সিস্টার আছে, সেভেন সিস্টারেও কিন্তু বিপুল পরিমাণে খ্রিস্টান জনগোষ্ঠীর বসবাস আছে। তো তারা চায় এখানে একটা স্টেট করতে, যে স্টেটে নিয়ন্ত্রণে প্রাথমিক পর্যায়ে এই সশস্ত্র সংগঠন স্টেট করলেও এদের উন্নয়ন, এদের পুনর্বাসন, বিভিন্ন সাহায্য সহযোগিতার নামে আমেরিকা এখানে আসবে, একটা ঘাঁটি এখানে থাকলে এখান থেকে তারা হচ্ছে চীন এবং ভারতের উপর নজরদারি করতে পারবে। তো এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। এখানে একটা স্টেট তারা চান এবং এই স্টেটের মাধ্যমে এখানে সামরিক ঘাঁটি তৈরির মাধ্যমে চীন এবং ভারতকে শায়েস্তা করা। তো এর জন্য শেখ হাসিনা সরকার যখন রাজি হলো না জায়গা দিতে তাদেরকে, তখন শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য বারবার পরিকল্পনা করে। আপনারা জানেন ওই সময় কিন্তু ইসরায়েলের মোসাদের সাথে নুরুর সংশ্লিষ্টতা, তখন যে কোঠা আন্দোলনের মূল হোতা ছিল ভিপি নুরু, এখন যে দল আছে তাদের গণ অধিকার পরিষদ, সেই গণ অধিকার পরিষদের আহ্বায়ক বা সভাপতি যেটাই বলুন, সেই বিভিন্ন সংশ্লিষ্টতা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে কিন্তু আছে, এটা আপনারা জানেন ইতিমধ্যেই। তো তাদের এই চেষ্টা ব্যর্থ হলে তারা বারংবার প্রয়াস চালায় যায় কিভাবে শেখ হাসিনা সরকারকে উৎখাত করা যায়। এই অ্যাটেম্পটা তারা নেয় কিন্তু খুবই গোপনীয়ভাবে। তাদের কিছু কিছু লোক, বাংলাদেশে খুবই সীমিত লোক যারা আন্দোলন করছে, আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে, এরাও কিন্তু সবাই নয়, কিছু সীমিত লোক জানতো এবং কিছু বৃহৎ পার্টির মেন যে মূল যে তারা জানতো, খুবই কম, এটা হাতে গোনা 10-12 জনের বেশি হবে না। যাই হোক, তারা কিন্তু জানতো এবং তারা সরকার উৎখাত করার জন্য বারবার চেষ্টা করছে এবং ডক্টর ইউনূসকে যে
রাষ্ট্রীয় প্রধান করা হবে, এবং এটা তারা মেনে নিয়ে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যোগ দিয়েছে। তো আগস্টে যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটে, তখন কি কি চুক্তি করে আসতে পারে ডক্টর ইউনূস আমেরিকার সাথে বাংলাদেশ সরকারের প্রধান হওয়ার জন্য, এটা তো আপনারা বুঝে গেছেন। তো এটা ছিল বিষয়। এখন হচ্ছে ডক্টর ইউনূস ক্ষমতায় আসলো, আওয়ামী লীগের কথিত বিচার হবে, এই কথা বলে আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখা হলো। প্রথমে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো, বা আপনার 200-300 জন ছেলেপেলেদের দাবিতে ছাত্রলীগ নিষিদ্ধের দাবি মেনে নিল। তো এখন হচ্ছে যে বিষয়টা, সবই তো আওয়ামী লীগ বলে একটা প্রচারণা চালালো। আওয়ামী লীগ না থাকলেও আওয়ামী লীগের উপরে অত্যাচার, খড়গ, আওয়ামী লীগ আন্দোলন যে খুব একটা বিশাল আন্দোলন করে ফেলছে এমন কিন্তু না। মাঝে মাঝে ঝটিকা মিছিল হচ্ছে 50 জন 100 জন লোক নিয়ে, এটাতেই তাদের মাথা না ব্যথা অনেক শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ আসলে তো তাদের পরিকল্পনা থাকবে না, তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে না। এই জন্য আওয়ামী লীগকে ঠেকাতে হবে। তো আওয়ামী লীগকে যখন ঠেকাতে হয়, তখন সব দলকে ডাকে তারা, এবং সব দল তাদের সাথে আসে। এখন দলগুলোর স্বার্থ কি? দলগুলো কেন ইউনূসকে সাপোর্ট দিবে, ইউনূসকে ক্ষমতায় রাখবে? দলগুলোর তো কিছু স্বার্থ থাকতে হবে। না হলে কেন তারা শুধু শুধু ইউনূসকে সাপোর্ট দিচ্ছে? বিএনপিকে যেটা বোঝানো হলো, দীর্ঘ 18 বছর 19 বছর বিএনপি রাষ্ট্র ক্ষমতার বাইরে, যে ডক্টর ইউনূস যেহেতু শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে, শেখ হাসিনা সরকারকে কোনোভাবে উৎখাত করা সম্ভব হচ্ছিল না, তাই তারা ডক্টর ইউনূসের সাথে একটা করে, যে ডিট করে, যে হচ্ছে আপনি ক্ষমতায় আসবেন, আপনি ক্ষমতায় আসার পরে একটা সুষ্ঠু ইলেকশন দেবেন, যেটা যেটা সংস্কার করার দরকার একটা ইলেকশন করার জন্য, সেটা সেটা সংস্কার দেবে, একটা সুষ্ঠু ইলেকশন দিয়ে আপনি চলে যাবেন, বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে। এবং এর ভিতরে যে এটা হচ্ছে বিএনপির একটা এজেন্ডা ছিল, এবং বিএনপি চাইছিল শেখ হাসিনা সরকারকে উৎখাত করে ডক্টর ইউনূসকে ক্ষমতায় আনার মাধ্যমে। এটাই তাদের চাওয়া, মেন চাওয়া। আর কিছু কিছু ছোট চাওয়া থাকতে পারে, সেটা সব আমি জানি না, আমার বুঝিও না। এরকম হতে পারে, আরো চাওয়া থাকতে পারে। আর জামাত ইসলামের কি চাওয়া ছিল? জামাত ইসলামের চাওয়া ছিল এই যে, জামাত ইসলামের চাওয়া একটা, যে চাওয়ার ভিতরে ছিল অন্যতম, যে হচ্ছে প্রতিশোধ। তারা যে 71-এ পরাজিত হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষ অবলম্বন করে, পাকিস্তান সরকারের পক্ষ অবলম্বন করে, এবং এদেশের নিরীহ মানুষের উপর যে নির্যাতন চালিয়েছে, এই অন্যায় করার ফলে বাংলাদেশের রাজনীতিতে তারা কিন্তু একটি ঘৃণিত নাম। এবং পরবর্তীতে তাদের যেসব রাজাকার ছিল এবং যারা চিহ্নিত যুদ্ধাপরাধী, যারা প্রত্যক্ষভাবে দমন নিপীড়ন এবং হত্যা ধর্ষণের সাথে অংশ নিয়েছিল, তাদের কিন্তু আওয়ামী লীগ সরকার 2009 সালে ক্ষমতায় আসার পরে তাদের যে ম্যান্ডেট ছিল, যে হচ্ছে ইশতেহারের যুদ্ধাপরাধীদের বিচার, সেটা কিন্তু তারা করে। তাই এই বিচার করতে যে আমাদের অনেক নেতা মারা যায়, তাই সেই প্রতিশোধের আকাঙ্ক্ষা এবং ক্ষমতার স্বাদ পাওয়ার আকাঙ্ক্ষা থেকে যাওয়া ডক্টর ইউনূসের সাথে যুক্ত হয়, এবং 5ই আগস্টের আগ থেকে জুলাই আগস্টে ব্যাপক নাশকতা চালায়, এবং এ পর্যন্ত তাদের নাশকতা কিন্তু অব্যাহত রয়েছে। বিএনপির সেম, তারা দীর্ঘদিন না খেয়েছিল, ক্ষুধার্ত ক্ষুধার্ত বাঘের মতো আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি ঘরদোর যা যতটুকু লুটপাট করা যায় লুটপাট আহ, চালাতে থাকে। জুলাই আগস্ট থেকে শুরু করে পরবর্তী 2-3 মাস এখনো কিন্তু তাদের চাঁদাবাজি অব্যাহত আছে। আর এখানে সামরিক বাহিনীর এজেন্ডা কি? সামরিক বাহিনীর এজেন্ডা ওইরকম কোনো কিছু ছিল না। কিছু লোকের হয়তো থাকতে পারে। সামরিক বাহিনী যেটা চেয়েছে, যে সামরিক বাহিনী যদি ওই সময় শেখ হাসিনা সরকারের পাশে দাঁড়ায় এবং শেখ হাসিনা সরকারের পক্ষ অবলম্বন করে গুলি চালায়, তাহলে এই আন্দোলন দমাতে যে প্রায় 20-30 হাজার লোক নিহত হতে পারে। যেটা সামরিক বাহিনী চায় নাই, দেশের নিরীহ লোকের উপরে অথবা দেশের লোকের উপরে তারা গুলি চালাতে চায় নাই। এর জন্য সামরিক বাহিনী শেখ হাসিনা সরকারের পাশ থেকে লাস্ট মোমেন্টে কিন্তু সরে আসে। তাছাড়া এই যে জামাত শিবিরের যে স্লিপিং সেল, এটা ছাত্রলীগ এসে যেমন ঢুকছিল, যেটা প্রকাশ্য এখন সবাই জানে যে ছাত্রলীগের, আমার মনে হয় এটা সারা বাংলাদেশে ছাত্রলীগের যদি 3 জন কর্মী থেকে থাকে, তার ভিতরে 2 জনই ছিল এই এই শিবিরের অনুপ্রবেশকারী, যারা ছাত্রলীগকে বিভিন্নভাবে বিতর্কিত করেছে। তো শিবির এমন একটা সংগঠন, এরা কিন্তু অনেক ছোটবেলা থেকে আর কি, অনেক
বাল্যকাল থেকে একটা ছেলেকে টার্গেট করে শিবির করার জন্য। দেখবেন এদের এই এজেন্টরা হচ্ছে বিভিন্ন কোচিংয়ে থাকে, বিভিন্ন স্কুলের আশেপাশে ঘোরে, ক্লাসের যে মেধাবী ছেলেটা, মেধাবী যারা আছে তাদেরকে টার্গেট করে এবং তাদের দলে নিয়ে আসে এবং তাদের লেখাপড়া, পারিবারিক বিভিন্ন সুবিধা অসুবিধায় পাশে দাঁড়ায় এবং হচ্ছে ছোটবেলা থেকে তাকে আল্লাহর ভয় দেখায়, ইসলামের একটা ভয় দেখায়, তাদের দিকে টেনে আনে। কিন্তু আস্তে আস্তে তাদের যে ক্ষমতা, লোভ এবং যে অসৎ উদ্দেশ্য সেগুলো তাদের উপরে চাপিয়ে ফেলে এবং এদেরকেই কিন্তু ইনপুট ঘটিয়েছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই শিবিরের অধিকাংশ ছেলেদের ছাত্রলীগে অনুপ্রবেশ করিয়েছে। তো এর মাধ্যমে ছাত্রলীগকে এক প্রকার পঙ্গুই করে দিয়েছিল তারা এই বিগত কয়েক বছর। এবং জুলাই আগস্টের যে সরকার পতনের আন্দোলন তাদের, সেই আন্দোলনে এটা বিশেষভাবে পরিলক্ষিত হয়। তো এদের, এরা যে টার্গেট ছিল যে ক্ষমতায় আসা, এবং এদের যে স্লিপিং সেল এটা আর্মিতেও ঢুকে যায়। মানে মেধাবী ছেলেদের টার্গেট করে এবং আর্মিতে লাস্ট কয়েক বছর কিন্তু একটা করছে যে হচ্ছে কমিশন অফিসার পদে অ্যাপ্লাই করতে হলে A+ লাগবে, A+ ব্যতীত কেউ অ্যাপ্লাই করতে পারবে না। যার কারণে এদের একটা বড় অংশ কিন্তু চলে গেছে। আর এখানেই মুক্তিযুদ্ধের পক্ষের অথবা ছাত্রলীগের ছেলেরা ওইভাবে ঢুকতে পারে নাই আর্মিতে। আর্মিতে কি কারণে, এটাও একটা কারণ। হ্যাঁ, ছাত্রলীগের ছেলেরা যে মেধাবী না তা কিন্তু নয়, কিন্তু এটার কারণে একটা ব্যাপক আপনার কি বলবো এটাকে, একটা ব্যাপক ব্যবধান হয়ে গেছে, যেখানে হচ্ছে শিবিরের ছেলেপেলেরা বেশি ঢুকে গেছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীতে। তো তাদের এই গ্রুপটাকে কিন্তু এই জুলাই আগস্টের আন্দোলনে তারা সেইভাবে ভূমিকা রাখিয়েছে। যখন ওই যে সেনা কনফারেন্স হলো ওইখানে কিন্তু এদের কথা শুনছে সেনাপ্রধান। এর কারণে সেনাপ্রধান কিন্তু নিজে বোঝার কারণেও কোনো একটা ডিসিশনে উপনীত হতে পারে নাই। কারণ ওই সময় তো যারা সেনা গোয়েন্দা আছে, সেনা কর্মকর্তা যারা আছে বড় বড়, তাদের বোঝা উচিত এখানে হচ্ছে শুধুমাত্র সরকার পতনের আন্দোলন চলছে না, এখানে হচ্ছে একটা দেশ বিরোধী ষড়যন্ত্র চলছে। তা যাই হোক, তাদের অফিসারদের চাপে পড়ে হোক আর অন্য কোনো কারণে হোক, আর্থিক কোনো কারণে হোক, ওই সময় কিন্তু শেখ হাসিনার বিপক্ষ থেকে তারা সরে এসেছে এবং হচ্ছে পরবর্তীতে একটা অবৈধ সরকার জন্ম দিতে তারাও কিন্তু সহায়তা করে এসেছে। তো এই ছিল বিষয়টা। এখন হচ্ছে ডক্টর ইউনূস কেন পদত্যাগ করতে চান? জিনিসগুলো তো খুব ভালোভাবেই চলছিল। ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিএনপিও আন্দোলন করে নাই, সেনাবাহিনী কোনো কথা বলে নাই, জামাতও কোনো কথা বলে নাই, সব ভালোভাবে চলছিল। কিন্তু এই গত 2 মাস থেকে শোনা গেল, 2 মাসের আগে থেকে কিন্তু জিনিসটা হয়েছিল, ডক্টর ইউনূস যে সেন্ট মার্টিন দ্বীপে প্রথম যখন তারা আসলো 1 মাসের ভিতরেই তারা বলে যে সেন্ট মার্টিন দ্বীপ বাঁচাইতে হবে, সেন্ট মার্টিন দ্বীপ ধ্বংস হয়ে যাচ্ছে, এত সমস্যা তার সারা দেশে, কোনো সমস্যাই তাদের চোখে পড়লো না। প্রথমে এসে পড়লো সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ রক্ষা করতে হলে তাহলে কি করতে হবে? পর্যটক নিষিদ্ধ করতে হবে। সেন্ট মার্টিনে পর্যটক নিষিদ্ধ করলো প্রথমে। পর্যটক নিষিদ্ধ করার পর প্রথমে 3 মাসের কথা বললো, 6 মাস, 3 মাস যাইতে পারবে পর্যটক, আর বাকি সময়টা যাইতে পারবে না। তখন দেখা গেল কি, ওই সেন্ট মার্টিন দ্বীপে যারা আছে, যারা ওখানে বসবাস করে, তাদের উপার্জনের অথবা জীবিকা ধারণের মূল এই তো ছিল হচ্ছে পর্যটক নির্ভর আয়। সেটা যখন কমে গেল তারা কিন্তু ওই সেন্ট মার্টিন দ্বীপ ছাড়া শুরু করলো। আপনারা দেখেছেন ওই জায়গায় পর্যটকের অভাবে ওই জায়গার কুকুরের মাংস খাচ্ছে, এমন একটা অবস্থা, পরিবেশ তৈরি হয়ে গেল ওই দ্বীপটাতে। এখন এই যে গত 1 মাসে ওইখানকার আগে কিন্তু ওইখানকার যে স্কুল আছে, সরকারি যে স্কুলগুলো, প্রাথমিক যে স্কুলগুলো, ওইগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে। তাদের টার্গেটই হচ্ছে আমেরিকাকে এই দ্বীপ লিজ দিতে হলে এই জায়গার যে বাসিন্দা আছে তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করতে হবে। তা এইগুলো তো বাংলাদেশের যেসব সামরিক গোয়েন্দা সংস্থা আছে বা গোয়েন্দা সংস্থা আছে তাদের অগোচরে হয় নাই, তারা কিন্তু জিনিসগুলো জানে। কিন্তু এইসব ইস্যু নিয়ে কিন্তু সামরিক বাহিনীর সাথে ইউনূসের সরকার এবং তার উপদেষ্টাগণ কোনরূপ আলোচনাই করে নাই। আলোচনা ছাড়াই তারা একের পর এক ডিসিশন নিতে থাকছে। যেটা বাহিনী অথবা সামরিক বাহিনী এই সরকার গঠনের পিছনে একটা স্টেক হোল্ডার ছিল অথবা ভূমিকা রেখেছিল, তাদেরকে অগ্রাহ্য করে মূল ভূমিকা রেখেছিল কিন্তু তারাই। কিন্তু তাদেরকে অগ্রাহ্য করে এবং তাদের অগোচরে বিভিন্ন ডিসিশন ইউনূস সরকার কিন্তু নিতে থেকেছে, যার কারণে সামরিক বাহিনী কিন্তু একটা ক্ষোভ দেখা গেল। তাছাড়া তারা যেটা করলো,
একজন উপদেষ্টা নিয়োগ দিল। যখন সেনাপ্রধান বিদেশ সফরে ছিল, ঠিক সেই সময় যে পদটা বাংলাদেশে ছিলই না, আপনার এমন একটা পদ সৃষ্টি করলো সামরিক বাহিনীতে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে একজন মার্কিন নাগরিক, রজার রহমান। রজার রহমান নামটা শুনেই তো বুঝতে পারছেন এটা কি মুসলমানের নাম, কি খ্রিস্টানের নাম, না ইহুদির নাম। এবং সে হচ্ছে ধর্মান্তরিত। তো রজার রহমান ওরফে খলিলুর রহমানকে বিদেশ থেকে নিয়ে আসা হলো দীর্ঘ 30 বছর পরে। যে 30 বছর বাংলাদেশে ছিলই না, তাকে নিয়ে এসে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা বানিয়ে দেওয়া হলো। এবং তার ক্ষমতা এমন পর্যায়ে যে হচ্ছে প্রোটোকলে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান, বাংলাদেশের বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান তার আন্ডারে কাজ করবে। তা এটা কি বাংলাদেশ সামরিক বাহিনী সোজাভাবে নিতে পারে? তারা হয়তো প্রকাশ্যে কোনো প্রতিবাদ করেনি, কিন্তু এটার ভিতরে কিন্তু ক্ষোভ কিন্তু সব বাহিনীর ভিতরে সঞ্চারিত হয়েছে। যারা দেশপ্রেমিক আছে, শুধু বাহিনীর প্রধান নয়, বাহিনীর কর্মকর্তা, সদস্যগণ সবার ভিতরে কিন্তু এই বিষয়টা নিয়ে একটা ক্ষোভ কাজ করেছে। এর ভিতরে কি করলো? এর ভিতরে হচ্ছে আরেকটা কাজ করলো সরকার। এই যে করিডোর, এই করিডোর দেওয়ার জন্য 3টা ডিভিশন, আমার জানা মতে 3টা ডিভিশন কাজে লাগিয়ে দিল। একজন জেনারেল আছে, লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান বি কামরুল ইসলাম এই নাম হবে। এই জেনারেলের সহায়তায় 3টি ডিভিশনকে এই করিডোরের রাস্তা বাস্তবায়নের জন্য কাজ করতে লাগিয়ে দিল। এবং আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ, তিনি কিন্তু বললেন যে হচ্ছে আমার এই অবৈধ ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদ নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে করিডোর আরাকান আর্মিকে দিবে। যে আরাকান আর্মি যুদ্ধ করছে হচ্ছে আপনার মিয়ানমার সেনাবাহিনীর বিপক্ষে বা মিয়ানমার সরকারের বিরুদ্ধে। এবং দীর্ঘদিন যাবৎ তারা যুদ্ধ করছে এবং তাদের করিডোর দেবে, করিডোরের মাধ্যমে তাদেরকে যাতায়াত, তাদের যাতে নিরাপদে থাকতে পারে এই ব্যবস্থা করবে। এবং বাংলাদেশের 24 কিলোমিটার অভ্যন্তরে এসে কিন্তু তারা বিভিন্ন উৎসবও করে গেছে, যেটা কোনোভাবেই একটা স্বাধীন দেশের সার্বভৌম দেশের জনগণ তো মানতে, জনগণ হিসাবে মেনে নেওয়া দুষ্কর। সেখানে সেনাবাহিনী বা সামরিক বাহিনী কিভাবে মেনে নিবে? তো ওই যে কামরুল ইসলাম ওনাকে কাজে লাগিয়ে এটা কিন্তু সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছেন। এবং এটা যে বাংলাদেশ সেনাবাহিনীর চিফের কমান্ডে হয়েছে তা না, এটা সরাসরি নির্দেশ দিচ্ছেন ডক্টর ইউনূস এবং তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের নির্দেশে। একটা চেইন অফ কমান্ড বাহিনী, আপনারা যারা জানেন যে বাংলাদেশের সামরিক বাহিনী কিন্তু চেইন অফ কমান্ড ফলো করে। একজন আরেকজনের আদর্শ নাই মানতে পারে, কিন্তু চেইন অফ কমান্ড তারা ফলো করে মেনে চলে সুশৃঙ্খলভাবে। 1991 সালের পর থেকে কিন্তু বাংলাদেশ সামরিক বাহিনী চেইন অফ কমান্ডটা মেনটেন করছে। এই চেইন অফ কমান্ড ভেঙে যখন কামরুল ইসলামকে এটার দায়িত্ব দেওয়া হয়, তখন কিন্তু এই ক্ষোভ আর চাপা থাকে না বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীতে। এবং এটা নিয়ে 3 বাহিনী প্রধান আলোচনা করেন এবং সামরিক বাহিনীর যে বড় বড় কর্মকর্তা তাদের মাঝেও আলোচনা হয়, যেটাতে তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় এই করিডোর ইস্যু, এই সেন্ট মার্টিন দ্বীপ, এই চট্টগ্রাম বন্দর, এগুলো নিয়ে তারা আলোচনা করে। তাছাড়া হুট করে সরকার যেটা করে ফেলে, কাউকে না জানিয়ে, ইভেন কোনো রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা না করে, মাত্র 300 লোকের একটা জমায়েত, 300-400 লোকের জমায়েত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করে এবং তাদের দাবির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ নিষিদ্ধ করে দেওয়া হয়। যেখানে কারফিউ জারি করা ছিল যমুনাতে, সেইখানে হচ্ছে তারা সমাবেশ করে এবং তাদের সমাবেশ সফলভাবে পালন করতে দেওয়ার জন্য কিন্তু ওই যে সিটি কর্পোরেশনের পানির গাড়ি দিয়ে তাদের উপরে বৃষ্টি দেওয়া হয়, যাতে তারা গরমে ক্লান্ত না হয়ে যায়। একদম রাষ্ট্রীয় প্রটোকলে রাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভ, রাষ্ট্রের আর কি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ, এরকম একটা নাটক তারা তৈরি করে এবং তাদের দাবি মেনেও নেয় সরকার। তো এটা নিয়েও সেনাবাহিনীর ভিতরে একটা ক্ষোভ ছিল। সেনাবাহিনী একটা স্টেক হোল্ডার, বাংলাদেশের মিনিমাম 45 থেকে 60% লোক আওয়ামী লীগ করে, সেই একটি বড় দলকে নিষিদ্ধ করে দেওয়া হবে। আপনি কি মনে করেন যে বাংলাদেশ সামরিক বাহিনীতে আওয়ামী লীগের সমর্থনকারী কেউ নাই? বাংলাদেশ আওয়ামী লীগকে কেউ পছন্দ করে না এমন লোক নাই? তো এটা কিন্তু আছে, এটাও একটা ক্ষোভের কারণ। এইগুলো নিয়ে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী বিরক্ত ছিল। আর এর ভিতরে যখন দেখলো যে এরা
100-200 জন ছেলে পেলে মব সৃষ্টি করে আন্দোলনের মাধ্যমে সরকারের কাছ থেকে বিভিন্ন দাবি দাবা আদায় করে নেয়। সেহেতু মনে করো এই বিএনপির একটা গ্রুপ চাইলো যে ইশরাককে মেয়র করতে, সেহেতু তারাও মব সৃষ্টি করলো, তারাও আন্দোলন করলো, কিন্তু তাদেরটা হচ্ছে উল্টো হলো, তাদের এই আন্দোলনে বিব্রত বোধ করলো সরকার। এর ভিতরে সেনা বাহিনীর যে কনফারেন্স হলো, এই কনফারেন্সে কিন্তু সেনাবাহিনীর অফিসাররা সাফ সাফ জানিয়ে দিল যে ডক্টর ইউনূস এগুলো করছে, এগুলো দেশের সার্বভৌমত্ব এবং দেশ বিরোধী কাজ, এটা করার কোনো ম্যান্ডেট তার নাই। এটা একটা নির্বাচিত সরকারেরও যদি করতে হয়, এটা সামরিক বাহিনী এবং নিরাপত্তা বিশ্লেষক যারা আছে সবার সাথে আলোচনার মাধ্যমে কিন্তু করতে হয়। এই যে কিছুদিন আগে যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিল, তাই এই আশ্রয় দেওয়ার জন্য কিন্তু ভারত সর্বদলীয় বৈঠক করে এতটুকু সিদ্ধান্ত নিতেও ভারতের সর্বদলীয় বৈঠক করে সিদ্ধান্তটা নিতে হয়েছে, এবং তাদের সবার সাথে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নিতে তারা পেরেছে, এবং সব দল ঐক্যমত্যের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ওইখানে আশ্রয় দিয়েছে। আর বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক, বাংলাদেশের সার্বভৌমত্ব মানচিত্র অখণ্ডতা রক্ষা করা যাদের দায়িত্ব, তাদের না জানিয়ে এত বড় একটা ডিসিশন ডক্টর ইউনূস একজন বিদেশি নাগরিককে নিয়ে দিয়ে দিবে, এটা বাংলাদেশ সেনাবাহিনী কিভাবে গ্রাহ্য করবে? আর তাছাড়া আর একটা বিষয় হচ্ছে জুলাই সনদ। জুলাই সনদের জন্য এই যে এই কথিত এনসিপি 1 মাস টাইম বেঁধে দিয়েছে। আর এই জুলাই সনদের কাজটা কি? এই জুলাই সনদ হলে কি হবে? এই জুলাই সনদ নামে যে সনদটা তারা করতে চায়, এই সনদের মাধ্যমে সংবিধান রহিত করে দিতে চায় বা সংবিধান বিলুপ্ত করে দিতে চায় তারা। সংবিধানের উপরে জুলাই সনদকে প্রাধান্য দিতে চায়। আর এর জন্য তারা আরেক বিদেশি নাগরিক আলী রিয়াজকে নিয়ে আসছে, আমেরিকান নাগরিক, যিনি মার্কিন নাগরিক, তাকে নিয়ে আসা হয়েছে বাংলাদেশের সংবিধান সংস্কার করার জন্য বা বিলুপ্ত করার জন্য। এটা কি মেনে নেওয়ার মতো বিষয়? এটা আপনারা মানেন কিভাবে? আপনি আওয়ামী লীগ নাই করতে পারেন, আপনার আওয়ামী লীগ ভালো নাই লাগতে পারে, কিন্তু আপনার দেশের সংবিধান লিখবে হচ্ছে একজন বিদেশি নাগরিক, মার্কিন নাগরিক। আপনার দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সে একজন বিদেশি নাগরিক। আপনার দেশের সামরিক বাহিনীর প্রধানরা কিভাবে দেশের গোপনীয়তা এবং সামরিক সংশ্লিষ্ট গোপনীয় বিষয় তাকে শেয়ার করবে? এটা সামরিক বাহিনীও কিন্তু মানতে পারে নাই। আর যদি এই সংবিধান রহিত করে জুলাই সনদ কার্যকর করা যায়, তাহলে কিন্তু রাষ্ট্রপতির চেয়ারও থাকে না, সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, কারো চেয়ার থাকে না। এখন সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি হচ্ছে দেশের প্রধান এবং সামরিক বাহিনীর প্রধানও তিনি। সামরিক প্রধানদের, 3 বাহিনীর প্রধানদের চাকরি নিয়োগকর্তা তিনি, এবং চাকরি থেকে বরখাস্ত বা অব্যাহতির ক্ষেত্রে তিনিই হচ্ছে কর্তা। তা জুলাই সনদ কার্যকর হলে কিন্তু এটা আর থাকে না। তো সেনাপ্রধানের চেয়ার নিয়েও টানাটানি, 3 বাহিনীর প্রধানের চেয়ার নিয়ে যখন টানাটানি হলো, তখন কিন্তু ওই যে যে কনফারেন্স, যে মিলিটারি কনফারেন্স হলো মিলিটারি অফিসারদের, এই কনফারেন্সের আগে 3 বাহিনী প্রধান স্পষ্টভাবে ইউনূসকে জানিয়ে দিয়ে আসলো তারা কোনো জুলাই সনদ কার্যকর করতে দিবে না, এবং তারা করিডোর দিতে রাজি নয়, এবং বন্দর যে বিদেশি খাতে দিচ্ছে এটা যেন ডক্টর ইউনূস না দেয়। এটা দিলে বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে সমর্থন আর করবে না। আর এদিকে যখন চারিদিকে মবের মাধ্যমে 200-300 ছেলেপেলে নিয়ে বিভিন্ন দাবি দাবা আদায় করে নিচ্ছে কথিত এনসিপি নামের ছাত্র সংগঠন, বা হচ্ছে ওই যে যে রাজনৈতিক সংগঠন হয়েছে নিবন্ধন ছাড়া এই সংগঠন, তখন কি হলো? তখন হচ্ছে বিএনপি ওই সুযোগটা কাজে লাগাইতে চাইলো। যে বিএনপির যে সাদেক হোসেন খোকা, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা, যে অবিভক্ত ঢাকার মেয়র ছিল, সেই সাদেক হোসেন খোকার ছেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে তারা হচ্ছে একটি আন্দোলন শুরু করলো। দেখেন, বিএনপি সারা বছর সারা দিন বলে বেড়াইছে আওয়ামী লীগ সরকার অবৈধ, আওয়ামী লীগ সরকারের আন্ডারে যেসব ইলেকশন হয়েছে সেগুলো অবৈধ, অথচ সেই ইলেকশনে অংশগ্রহণ করছে, ইলেকশনে অংশগ্রহণ করে ইশরাক পরাজিত হয়েছে, এবং সেই পরাজিত হওয়ার পরও সে নিজেকে মেয়র দাবি করে আন্দোলন করছে। যাই হোক, যেটাই হোক, এই আন্দোলন করে কিন্তু কোনো লাভ ইশরাকের হয় নাই। এনসিপির দাবি, এনসিপি তো ইউনূসের দল, ইউনূস কিন্তু
নিজেও বারবার বলছে, সে ছাত্রদের বলছে একটা দল গঠন করতে। আপনি একটা রাষ্ট্রের প্রধান, আপনি বলছেন যে তোমরা দল বানাও, আবার আপনি ইলেকশন করবেন, সে কিভাবে ফেয়ার ইলেকশন করতে পারে এইটুক বোঝার ক্ষমতা কিন্তু বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের নাই। হ্যাঁ, অন্যান্য রাজনৈতিক দল বলতে যে এনসিপিটা আছে, এই এনসিপির ভিতরে অধিকাংশ লোক কিন্তু আবার জামাতের আছে। এই জামাতের একটা পক্ষ, জামাত কিন্তু এই এনসিপিতে পুশ করে দিয়েছে, যারা জামাতের হয়ে কাজ করে। তো বিএনপি দাবি দাওয়া যখন না মানে, সেনাপ্রধান আগের দিন তিন বাহিনী প্রধানকে নিয়ে যে ডক্টর ইউনূসকে একটা চাপে রাখলো, এবং পরের দিন কনফারেন্সে করিডোর ইস্যুতে একদম সরাসরি তাদের যে নেগেটিভ অবস্থান সেটাও জানিয়ে দিল। এটা জানাই দেওয়ার পরে তো ইউনূস চাচা একেবারে মনে করেন ভয়ে অস্থির হয়ে পড়েছে। যদি সে করিডোর দিতে না পারে, সেন্ট মার্টিন না দিতে পারে, বন্দর আমেরিকাকে না দিতে পারে, আমেরিকা তাকে কেন ক্ষমতায় রাখবে, কেন সাহায্য সহযোগিতা করবে? বাংলাদেশের মতো উন্নয়নশীল ছোট একটি দেশে বৈদেশিক সাহায্য সহযোগিতা বা বৈদেশিক যে পররাষ্ট্র যেগুলো আছে, বড় যে রাষ্ট্র, এই রাষ্ট্রে সাহায্য ছাড়া কোনো সরকারই কিন্তু বেশি দিন সার্ভাইভ করতে পারবে না। এটা ইউনূস ভালো করেই জানে। আর বিশেষ করে তার আন্তর্জাতিক যে লবিং, আমেরিকা এবং পশ্চিমা কেন্দ্রিক, তারা যদি তাদের সাপোর্ট প্রত্যাহার করে, ইউনূসের কিন্তু ক্ষমতায় টিকে থাকা এক সপ্তাহ দুরূহ হয়ে যাবে। এটা ইউনূস ভালো করেই জানে। আর ইউনূস যদি তাদেরকে তাদের যে ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট বলতে যে হ্যাঁ, দাবিগুলো আছে, করিডোর, বন্দর এবং হচ্ছে আপনার সেন্ট মার্টিন দ্বীপ, এগুলো না দিতে পারে, তাহলে কেন তারা তাদেরকে ইউনূসকে সমর্থন দিবে? এটা যখন ইউনূস বুঝতে পারলো এবং আমেরিকা থেকে ইউনূসের উপর প্রেশার আসলো, তখন কিন্তু ইউনূস ভীত সন্ত্রস্ত হয়ে গেল যে আর করিডোর যদি না দিতে পারে ইউনূস, তাহলে কিন্তু ইউনূস ক্ষমতায় থাকতে পারবে না। অলরেডি করিডোর কিন্তু এক প্রকার 25% দেওয়া হয়ে গেছে। ওইখানে আমেরিকার আর সৈন্যরা গেছে, আমেরিকার সামরিক বাহিনীর সদস্যরা গেছে, এবং বিভিন্ন এনজিওর মাধ্যমে আমেরিকার সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থার লোকজন ওইদিকে যাতায়াত করছে। আমার জানা মতে 3500 আমেরিকার সামরিক বাহিনীর সদস্য ও এনজিও এবং বিভিন্ন বিভিন্ন সংগঠনের, বিভিন্ন বৈদেশিক সংগঠন এবং সংস্থার আড়ালে ওইখানে কাজ করছে। তো এইগুলো যখন বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যেতে পারে এবং করিডোর না দিতে পারে, ইউনূসের ভিতরে একটা ভয় সঞ্চার হইলো যে তাহলে তো ক্ষমতায় থাকতে পারবে না। এজন্য তিনি হচ্ছে ওই যে উপদেষ্টা পরিষদের যে মিটিং, ওই মিটিংয়ে হয়তো বলছেন যে আমাকে এভাবে চাপে রাখলে আমি পদত্যাগ করব। বিএনপিও এটা শুরু করছে আমার সাথে। আর করিডর ইস্যুতে বিএনপি কিন্তু একটা অবস্থান জানিয়ে দিয়েছিল। জানিয়ে দেওয়ার পরে ইউনূসের চাপ অনুভব করা স্বাভাবিক। তখন হচ্ছে ওই যে এনসিপির চান্ডা পান্ডা নাহিদ এবং ইউনূসের শুভাকাঙ্ক্ষী যারা আছে, জামাত কিন্তু একটা সর্বদলীয় বৈঠকের, জামাতের আমির প্রস্তাব দিল ওই দিন রাতেই, এবং সেই অনুযায়ী কিন্তু ইউনূস একটা সর্বদলীয় বৈঠক কিন্তু চলমান রেখেছে। এবং জামাতের আমির যেভাবে বলছে ঠিক সেইভাবেই কিন্তু বৈঠকটা হয়েছে। এখন জামাত তো জানে যদি ইউনূস ক্ষমতায় না থাকতে পারে, জামাতের আন্তর্জাতিক লবিং কি? জামাতের আন্তর্জাতিক লবিং হচ্ছে পাকিস্তান। পাকিস্তান হচ্ছে জামাতের আন্তর্জাতিক লবিং। তো পাকিস্তানের যে ভারত পাকিস্তান যুদ্ধের পরে পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা আছে, যাদেরকে ভারতের বিপক্ষে আর কি একটা অবস্থান নেওয়ার জন্য ইতিমধ্যে আইএসআই যে সদস্যরা আছে, গোয়েন্দা সংস্থা তাদের, তারা কিন্তু বাংলাদেশে কয়েকবার ভিজিট করে গেছে, জামাতের সাথে কথা বলছে। কিন্তু এই যুদ্ধের কারণে এবং তাদের অনেক প্রাণ ফাঁস হয়ে যাওয়ার কারণে পাকিস্তানের অ্যাম্বাসিডার যে, তাকেও কিন্তু পাকিস্তান ডেকে নিয়ে গেছে। তো পাকিস্তান নিজেই আছে এখন চরম দুর্দশার ভিতরে। তো আন্তর্জাতিক আগে নিজের দেশ ঠিক রাখতে হয়, তারপরে আন্তর্জাতিক রাজনীতি। তো এটা ভালো করেই জামাত জানে এই মুহূর্তে যদি ইউনূসের চলে যায়, তাহলে আমেরিকান যে সমর্থন, সেই আমেরিকান সমর্থনও তাদের কাছ থেকে চলে যাবে এবং পাকিস্তান তাদেরকে রক্ষা করতে পারবে না। এবং জুলাই আগস্ট এবং তার পরবর্তী সময়ে যে হত্যাযজ্ঞ এবং লুটতরাজ জামাত চালিয়েছে, এটার বিচার কিন্তু আওয়ামী লীগ সরকার করবে। এবং আওয়ামী লীগ যদি
ফিরতে পারে ক্ষমতায়, এটার বিচার হবে মাস্ট। এবং বিএনপিও এই বৈঠকে অংশগ্রহণ করেছে। দেখছেন বিএনপি ওইখানে যে করিডোর ইস্যুতে, যদিও তাদের অবস্থান বলে এসেছে যে তারা করিডোরের দেওয়ার বিপক্ষে এবং কিছু উপদেষ্টার পদত্যাগ চেয়ে এসেছেন, কিন্তু বিএনপিকে কতটুকু তারা মূল্যায়ন করেছে তা কিন্তু আপনারা দেখতে পাবেন। বিএনপিকে তারা কিভাবে মূল্যায়ন করছে? বিএনপির বৈঠকের আগে জামাত বৈঠকে গেছে, জামাতের নেতাদের কারো হাতে কাছে যে পাঁচটা গলায় ঝুলিয়ে ঢুকছে দেখছেন, কিন্তু বিএনপির নেতারা কিন্তু গলায় পাশ ঝুলিয়ে ঢুকার লাগছে এই অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে দেখা করতে। যেখানে হচ্ছে বাংলাদেশের 30-40% মেজরিটি ভোটার ধরেন বিএনপির, কিন্তু তারপরেও তাদেরকে দেখা করতে গলায় ফাঁস দিয়ে যাওয়া লাগছে। আর জামাতের সমর্থক কর্মী ভোটার মিলে 3-5% অথবা 7%-এর বেশি হবে না। তারা কিভাবে বসে আছে, দুইটা ছবি মূল্যায়ন করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে বিএনপিকে কিভাবে ওই দিন মূল্যায়ন করা হয়েছে। এবং বিএনপির যে প্রধান দাবি ডিসেম্বরের ভিতরে ইলেকশন, এবং সেনাপ্রধান নিজেও বলেছে যে আমরা চাই যে সরকার ডিসেম্বরের ভিতরে একটা গ্রহণযোগ্য এবং ফেয়ার ইলেকশন করুক। এই কথা কিন্তু একবারও ডক্টর ইউনূস বলছে না ডিসেম্বরের ভিতরে তিনি ইলেকশন করবেন। তিনি বলছেন হচ্ছে জুনের ভিতরে ইলেকশন করবেন, আগামী বছর 2026 সালের জুনের ভিতরে। এই 6 মাসে তিনি কি করবেন? এই 6 মাস আসলে ইউনূসকে লাগবে তার যে বিদেশে প্রভু আছে তাদেরকে এই দেশে নিয়ে আসতে এবং তাদেরকে ঘাঁটি করার সুযোগ করে দিতে, করিডোর দিতে, তাদের একটা শক্ত অবস্থান তৈরি করে দিতে। এর আগে এই যে পদত্যাগের নাটকটা তিনি করলেন এই সব দলকে আনার জন্য, কারণ এই কয় মাসে বিএনপি যে একেবারে দুধের দেওয়া তুলসী পাতার মতো হয়েছিল তা কিন্তু না। বিএনপিও বাংলাদেশের মানুষের উপরে এই 9 মাস 10 মাসে যে অত্যাচার চালিয়েছে এটারও তো বিচার হবে। এর জন্য সবাইকে বোঝাতে চেয়েছে যে বিএনপির আন্তর্জাতিক লবিং কি, বিএনপিকে কোন আন্তর্জাতিক রাষ্ট্র সাপোর্ট করে। চীন কাছে টানার চেষ্টা করেছে, কিন্তু চীনের যে বিষয়টা চীন কিন্তু স্পষ্ট করছে যে কোনো প্রকার করিডোর সাথে তারা যুক্ত নয়। আর এই করিডোর দিলে সব থেকে বেশি ক্ষতি হবে চীনের এবং ভারতের। পার্শ্ববর্তী দেশগুলো চায় না এই করিডোর কোনোভাবেই কোনো সরকার আমেরিকাকে দিক বা কোনো ঘাঁটি আমেরিকাকে তৈরি করতে দিক। তো যেভাবে চীন বিএনপিকে কাছে ডেকেছিল, বিএনপি কিন্তু সেই অবস্থান স্পষ্ট করতে পারে নাই। এটার কারণ আছে, বিএনপির যে নেতাকে বিএনপি মানে এবং যার কথায় মোটামুটি 70% বিএনপির নেতাকর্মী মেনে চলে এবং যার সিদ্ধান্ত গৃহীত হয়, সেই নেতা কিন্তু ইংল্যান্ডের বাইরে বেরোতে পারে না আপাতত। তো একজনের সাথে একটা সফল মিটিং করতে হইলে তো তাকে এত বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হইলে তাকে বিভিন্ন দেশে যাওয়া লাগে, আন্তর্জাতিক লবিং স্ট্রং করা লাগে, সেটা কিন্তু তারেক রহমানের নাই। আন্তর্জাতিক লবিং এর ক্ষেত্রেও বিএনপি ডক্টর ইউনূসের উপরে ভর করে আছে। এর জন্য ডক্টর ইউনূস যদি এই মুহূর্তে সরে যায়, বিএনপির মাথায় হাত দেওয়ার মতো কিন্তু কোনো পররাষ্ট্র বা বহির্বিশ্বের কোনো দেশ কিন্তু ওইভাবে বিএনপিকে সমর্থন দিতে পারবে না। জামাতের মতো বিএনপিরও একমাত্র ভরসা হচ্ছে পাকিস্তান। হ্যাঁ, এখন যেটা লক্ষ্য করা যাচ্ছে যে সেনাপ্রধান বা সেনাবাহিনী বিএনপিকে সাপোর্ট দিতে পারে, যেহেতু আওয়ামী লীগকে একটা অবৈধ আদেশের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে। এখন যদি একটা ইলেকশন হয়, আপাতত দৃষ্টিতে বিএনপি বুঝতে পারছে এখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না বা অংশ নিতে পারবে না, তাহলে তাদের বিজয় নিশ্চিত। এর আগে কিন্তু সামরিক বাহিনী একটা জিনিস চেষ্টা করছিল, সেটা আপনারা হয়তো জানেন, যে 100 সিট এই এনসিপি তখন তৈরি হয় নাই, এই ছাত্রদের এবং জামাতকে ছেড়ে দিতে হবে যে প্রস্তাবে কিন্তু বিএনপি রাজি হয় নাই। যাদের টোটাল সারা বাংলাদেশের জামাত এনসিপি মিলে 10 লাখ হবে না ভোটার, তাদেরকে কেন বিএনপি 100 সিট ছাড়তে যাবে? বাংলাদেশে আওয়ামী লীগের পরে বিএনপি বড় রাজনৈতিক দল, এটা তো বিএনপি জানে। এবং আওয়ামী লীগ নিষিদ্ধর পরে, নিষিদ্ধ আগে কিন্তু বিএনপি কখনোই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করে নাই, এবং নিষিদ্ধের পরে কিন্তু তারা স্বাগত জানিয়েছে চাপে পড়ে। এই যে সব দল একদিকে, সব দল বলতে কথিত যে দলগুলো আছে, কথিত দলগুলো একদিকে, যাদের এই ছোটখাটো সব দল মিলিয়ে 15 লাখ ভোটার হয় না, তারা একদিকে, এদের জন্য বিএনপি বর্ষতা স্বীকার করছে। কারণ তারেক রহমান দীর্ঘদিন যাবৎ এই দেশে নাই,
দেশে না থাকার কারণে যতই তিনি ভিডিও কনফারেন্স করুক আর যোগাযোগ রাখুক, আপনি দেশে থেকে অবস্থান করে মানুষের কাছে যেয়ে মানুষের যে সাধারণ মানুষের কাছে গিয়ে যে পালসটা বুঝতে পারবেন, সেটা বিদেশে বসে কিন্তু পারবেন না। এটাই হচ্ছে বাস্তবতা। তো এর কারণে বিএনপি ওদের বিভিন্ন আবদারে মেনে নিচ্ছে, কিন্তু নিজেদের কিন্তু একটা দাবিও কিন্তু বিএনপি মানাতে পারছে না। তো এই ইলেকশন চাই বিএনপি, এই হচ্ছে। এবং ইলেকশনের জন্য ডক্টর ইউনূসের নেতৃত্বেই হতে হবে, এবং ডক্টর ইউনূস ছাড়া তো উপায় নাই। ডক্টর ইউনূস তো একটি অবৈধ সরকার, এবং অবৈধ আইন, যেটার কোনো আইন নেই। ইতিমধ্যে আপনারা জানতে পারছেন যে ওই যে আর্টিকেল, মনে নাই ধারাটা, 186 বা 176, যে ধারাটাই হোক, এই ধারাটার বলে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবং যার রেফারেন্সে স্বাক্ষর করেছে প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি তখন নাকি সেনা হেফাজতে ছিল, তা সেনা হেফাজতে থাকাকালীন একটা লোক কিভাবে স্বাক্ষর করলো? যদিও মানলাম যে ওই সময় উনি ক্যান্টনমেন্টে বসেই স্বাক্ষর করছে, ক্যান্টনমেন্টে কি তিনি স্বেচ্ছায় স্বাক্ষর করছেন না কোনো ভয়ভীতির মাধ্যমে স্বাক্ষর করছেন, এই বিষয়টা কিন্তু প্রশ্নবিদ্ধ। আর বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানে কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার নামে কোনো ক্লজ নাই। তারপরেও এটা তারা করে একটা অপরাধ করছে, যেটা রাষ্ট্রদ্রোহিতা শামিল, এবং ভবিষ্যতে এটার জন্য তাদের মৃত্যুদণ্ড হতে পারে। যারা এই চক্রান্তের সাথে জড়িত এবং যারা এই লুটতারা চাঁদাবাজি চালিয়েছে, এগুলো কিন্তু আজ হোক কাল হোক এগুলোর বিচার হবে। যত ইন্ডিমিনিটি দিক আর যাই দিক, এগুলোর বিচার কিন্তু হয়ে যাবে। তো এইগুলো দেখে যখন ইউনূস পদত্যাগ করতে চায়, বিএনপির দাবির প্রেক্ষিতে, সেনাবাহিনীর অবস্থানের প্রেক্ষিতে, তখন কিন্তু সবার একেবারে বাঁচা মরা আম ছালা যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। তখন সবাই যে বলছে যে থাকেন থাকেন স্যার, আপনি থাকেন, আপনি গেলে আমার কি হবেন। ডক্টর ইউনূস নিজেও যে পদত্যাগ করতেছেন, বিষয়টি কিন্তু এমন না। ডক্টর ইউনূস ভালো করেই জানেন, ডক্টর ইউনূস যদি পদত্যাগ করে এই মুহূর্তে চলে যায়, বিএনপি আসুক আর আওয়ামী লীগ আসুক, ডক্টর ইউনূস যে যে দুর্নীতি করেছে, যেভাবে আইন ও বিচার বিভাগকে কাজে অবৈধভাবে চাপ প্রয়োগ করে কর তার যে আয়কর আছে ওইটা মওকুফ করিয়েছেন, এবং বিভিন্ন ব্যবসায়িক সুবিধা লাভ করে রেখেছেন, এগুলোর বিচার হবে। এবং তার যে গ্রামীণ ব্যাংক সারা বাংলাদেশের আনাচে কানিয়েছে ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছেন, তিনি পদত্যাগ করলে এগুলো আর কিছুই অবশিষ্ট থাকবে না। কারণ জামাতের কোনো আন্তর্জাতিক সমর্থন নেই, এবং বিএনপির কোনো আন্তর্জাতিক সমর্থনকারী ওইরকম বলিষ্ঠ কোনো দেশ নাই। তো সেক্ষেত্রে আওয়ামী লীগের কামব্যাক 90%। তো এর জন্য তিনিও কিন্তু পদত্যাগ করবেন না, কিন্তু তিনি এই যে পদত্যাগের নাটক করে বিএনপি এবং বিভিন্ন দলকে চাপে রাখলেন যে আমাকে করিডোর দেওয়ার ম্যান্ডেট দাও, আমাকে বন্দর দেওয়ার ম্যান্ডেট দাও, এবং আমার যতদিন ক্ষমতায় থাকা প্রয়োজন আমেরিকার এজেন্ডা সার্ভ করার জন্য, ততদিন আমাকে তোমাদেরকে ক্ষমতায় রাখতে হবে। তোমাদের নিজেদের বাঁচতে হইলে আমাকে ক্ষমতায় রাখতে হবে, ক্ষমতায় রাখার বিকল্প তোমাদের নাই। আমার নিজে বাঁচার জন্য আমাকে ক্ষমতায় থাকতে হবে, তোমাদের বাঁচায় রাখার জন্য আমাকে ক্ষমতায় থাকতে হবে। তো এইটি তিনি মনে করিয়ে দিলেন। কিন্তু এসবের পরেও কি রক্ষা হবে ডক্টর ইউনূসের? ডক্টর ইউনূস কি করিডোর দিবেন, না ক্ষমতা থেকে তাকে পদত্যাগ করে বিদেশে চলে যেতে হবে? এখন বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু দেশপ্রেমিক একটি বাহিনী। এই বাহিনীর অধিকাংশ সদস্যই দেশপ্রেমে বলীয়ান। তো তাদের সামনে দিয়ে যদি সেনাবাহিনী কর্মকর্তাগণ ইউনূসকে করিডোর দিতে দেন, তাহলে তারা বিষয়টা কিভাবে নেবে, এটা আপনারা একটু চিন্তা করতে পারেন। কি হবে সেটা তো দেখাই যাবে। বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান, তারা ইউনূসকে দিতে দেয় করিডোর, কি দেয় না। সেন্ট মার্টিন দ্বীপ চট্টগ্রাম বন্দরের বিষয়ে বাংলাদেশের সামরিক বাহিনীর ভূমিকা কিন্তু একই থাকবে, কারণ তাদেরকে তো রাখাই হয়েছে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে, তাদেরকে রাখা হয় যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। তো তারা যদি দেশের স্বার্থ চিন্তা করে, দেশের জনগণের চিন্তা করে, তাহলে তারা কখনোই করিডোর এবং এই সেন্ট মার্টিন দ্বীপ এবং বন্দর আমেরিকাকে দিতে দিবে না ডক্টর ইউনূসকে। তো সেক্ষেত্রে যদি তারা না দিতে হয়, তাহলে
না দিতে দেয়, তাহলে তো হচ্ছে আওয়ামী লীগ কামব্যাক করবেই। কারণ তারা না দিতে গেলে তাদের পাশে কে থাকবে? কোনো আন্তর্জাতিক সমর্থন ছাড়া কোনো সরকার কি টিকে থাকতে পারে? এবং তারা যদি ডক্টর ইউনূসকে না দিতে দেয়, বিএনপিও যদি ক্ষমতায়ও আসে, ক্ষমতায় আসার পরেও কি বিএনপি হচ্ছে এটা দিতে পারবে? ডক্টর ইউনূস যেটা দিতে যদি না পারে, তাহলে বিএনপি কিভাবে পারে? বাংলাদেশের মানুষ কি তখন বিএনপিকে এটা দিতে দেবে? বিএনপির বিরুদ্ধে তখন তীব্র আন্দোলন শুরু হবে এবং বাংলাদেশ সামরিক বাহিনীর সকল সদস্যই আশা করি তাদের বিপক্ষে অবস্থান নেবে। তো করিডোর একরকম যতটুকুই দেয়া হয়েছে, এটা এক্সট্রিম লেভেলে যেতে দিবে না আশা করি। আর বাংলাদেশ সেনাবাহিনী ধরে নিন যে দিতে দিচ্ছে, এটা বাংলাদেশের জনগণের দাবির বিপক্ষে অবস্থান করে বা বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান করে, দেশের সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান করে সেনাবাহিনী যদি ডক্টর ইউনূসের সাথে থাকে, এবং ডক্টর ইউনূস তো করিডোর এবং চট্টগ্রাম বন্দর এবং সেন্ট মার্টিন দ্বীপ যদি দেওয়ার চেষ্টা করে, চীনকে আপনি এই মহাদেশে কি মনে করেন? চীন কি একেবারে লুলোফুলো দেশ? পারমাণবিক শক্তিধর দেশ চীন। চীনের একটি শক্তিশালী সামরিক বাহিনী আছে। পুরো বিশ্বের বাজারে চীনের একটি একক আধিপত্য আছে। তো চীনকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই। আর চীন কখনোই চাইবে না যে হচ্ছে তাকে শায়েস্তা করার জন্য এই বাংলাদেশে আমেরিকা এসে একটা ঘাঁটি নির্মাণ করবে আর চীন চেয়ে চেয়ে বসে থাকবে, এমনটা ভাবার সুযোগ নেই। চীনই নিজের পিঠ বাঁচানোর জন্য, নিজের আত্মরক্ষার জন্য হলেও এই করিডোরের ষড়যন্ত্র সাকসেস হতে দিবে না। এবং ভারত নিজেও চাইবে না যে এই করিডোরের মাধ্যমে আমেরিকা এসে ভারতের উপরে মাতবাড়ি করবে এবং ভারত ভেঙে ভারতের 7টা সেভেন সিস্টার, যেটা ডক্টর ইউনূস বারবার সেভেন সিস্টারের কথা বলে হুমকি দেয়। আসলে রাজনীতিবিদ না হইলে একটা জিনিস, আপনি যদি ছোটকাল থেকে বা একটা দীর্ঘ সময় যাবৎ রাজনীতি না করেন, আপনি মুখের ভুলে অনেক কথা বলে ফেলবেন। ডক্টর ইউনূস প্রথমে এসেই ভারতকে তার শত্রু বানিয়ে ফেলেছে। কিভাবে? এই করিডোরের কথা বলে। আর ভারতীয় গোয়েন্দা সংস্থা তো খোঁজখবর রেখেছে কিছু বিষয়ে, যে সেভেন সিস্টার অস্থিরতা তৈরি হবে এই বিভিন্ন ভাবে ভারতের মতো দেশকে ডক্টর ইউনূস শত্রু বানিয়েছেন এবং তাদেরকে খোঁচা দিয়ে ফেলেছেন। বিষয়টি তো ভারত স্বাভাবিকভাবে প্রথম থেকেই নিচ্ছে না। আর এই করিডোর বাস্তবায়ন ভারতও করতে দেবে না। এবং এই ভারত চীন এই করিডোর, এই সেন্ট মার্টিন দ্বীপ, এই বন্দর ইস্যুতে আপনি নিশ্চিত থাকুন, তারা শত্রুভাবাপন্ন প্রতিবেশী রাষ্ট্র হলেও এই ইস্যুতে তারা এক থাকবে। এবং এটা যদি আমেরিকা জোরপূর্বক করার চেষ্টা করে ভারত এবং চীনের সাথে, সে তখন দাঁড়াবে হচ্ছে রাশিয়া। রাশিয়া যেভাবে ৭১-এ ভূমিকা রেখেছিল, এই সময়েও রাশিয়া ভারত এবং চীনের পক্ষে এসে দাঁড়াবে। এখন যদি বিএনপিও ভুল করে, বিএনপি যদি সেনাবাহিনীর পক্ষে থাকে, করিডোরের বিপক্ষে থাকে, সেনাবাহিনী এই ডিসিশন কখনোই সাকসেস হতে দিবে না। আমি যতটুকু বুঝি, আমার ছোট বুদ্ধিতে যতটুকু আসে, ডক্টর ইউনূসকে হতে দিবে না। আর যদি বিএনপি বিপক্ষে চলে যায়, বাংলাদেশের মানুষের এবং সার্বভৌমত্বের বিপক্ষে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য, তাহলে নিশ্চিত থাকুন খুব তাড়াতাড়ি, সেটা হতে পারে ১ বছর, ৬ মাস, ৩ মাস, কি আগামী ১ সপ্তাহের ভিতরে আওয়ামী লীগ কামব্যাক করবে। এবং আওয়ামী লীগকে কামব্যাক করতে চীন, ভারত যেমন সহায়তা করবে, এবং বাংলাদেশের মানুষ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে ওয়েলকাম করে নেবে। বাংলাদেশের আওয়ামী লীগ অলরেডি মানুষ বুঝতে পেরেছে বাংলাদেশ আওয়ামী লীগের সরকারকে কিভাবে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বারবার করে বলেছেন যে আন্তর্জাতিক একটি চক্র তাকে উৎখাত করার চেষ্টা করছে। তিনি যদি এই সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দেয়, তাদের ঘাঁটি নির্মাণ করতে দেয়, তাহলে তারা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে থাকবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দেশ বিক্রির ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় থাকতে চান নাই। মাননীয় প্রধানমন্ত্রীকে এখন পর্যন্ত প্রস্তাব দিয়ে রেখেছে তারা যে আপনি আজকে রাজি হন, কালকের ভিতরে আপনি সসম্মানে দেশে রাখতে পারবেন। কিন্তু তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন তিনি বঙ্গবন্ধু কন্যা, তার বাবা কখনো সার্বভৌমত্বের সাথে আপোষ করে নাই,
কোনো পরাশক্তির কাছে মাথা নত করেন নাই, তিনিও কারো কাছে মাথা নত করে এই ক্ষমতায় যাবেন না। এবং তিনি যদি ক্ষমতায় যান, সেটা বাংলাদেশের মানুষ তাকে ক্ষমতায় নিয়ে আসবে এবং বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে তিনি ক্ষমতায় আসবেন। তো এই ছিল আজকের আলোচনা। আপনারা মোটা দাগে যতটুকু কথা বলেছি, অনেক বড় হয়ে গেছে রেকর্ডিংটা, তারপরেও হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে কি হতে যাচ্ছে সামনের দিনগুলোতে, কি ঘটবে। এবং ডক্টর ইউনূস যদি ক্ষমতায় ডক্টর ইউনূসের থাকতেই হয়, তাহলে ডক্টর ইউনূসকে বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে ক্ষমতায় থাকতে হবে। এবং সার্বভৌমত্ব যদি বিকাতে না পারেন তিনি ক্ষমতায় থাকতে পারবেন না, হয়তো এটা তিনি পারবেনও না। বিএনপিতে অনেক দেশপ্রেমিক লোকজন আছে, অনেক মুক্তিযোদ্ধারা আছে। আমার মনে হয় না বিএনপি সার্বভৌমত্বের সাথে আপোষ করবে। এবং বিএনপি যদি সার্বভৌমত্বের সাথে আপোষ না করে, তাহলে ডক্টর ইউনূসকে বিদায় নিতে হবে। যদি আপোষও করে, তবুও এই ডক্টর ইউনূসকে বিদায় নিতে হবে। এবং বাংলাদেশ আওয়ামী লীগ খুব দ্রুতই রাজপথে ফিরে আসবে আপন শক্তিতে। এখনো রাজপথে আছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা রাজপথে থাকছে, বিভিন্ন ইস্যুতে কারাবরণ করছে। কিন্তু সেই বিশাল আওয়ামী লীগ সেই বিশালভাবে ফিরে আসাটা খুব অচিরেই আপনারা দেখতে পাবেন। এবং খুব দ্রুতই ইনশাল্লাহ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করবে এবং কোটি কোটি লোক তাকে স্বাগত জানিয়ে নেবে। এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে খুব দ্রুতই আবার রাষ্ট্র চলবে। এবং সব জঙ্গি, এইসব দেশবিরোধী যেসব অপশক্তি আছে এবং যারা দেশে নিয়ে একটি খেলায় মেতে আছে, দেশ বিক্রি করে মুনাফা অর্জন করতে চায়, তাদেরকে বিতাড়িত হতে হবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।